করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কর্মজীবন নিয়ে। এই আলোচনাটা আমি করছি গত মাসের রাশিফলের ভিডিওর যে ভিউ 5000 ক্রস করেছে, কন্ডিশন ফিল আপ করার কারণে এই স্পেশাল ভিডিওটা আপনারা পাচ্ছেন। এর আগে মনে হয় 4 থেকে 5টা ভিডিও আমি দিয়েছি, আপনারাও পাচ্ছেন। আমি প্রথমে আপনাদের রাশি নিয়ে আলোচনা করব, এরপরে থাকছে দশাভিত্তিক আলোচনা এবং সবশেষে সবকিছুর কনক্লুশনে আমি আপনাদের কর্মজীবন নিয়ে আলোচনা করব। তো এখানে আপনাদের প্রথমে আমি চলে যাই রাশির ঘরে। জন্ম সময়ে আপনারা প্রথমে যে দশাটা পেয়েছেন সেটি হচ্ছে বৃহস্পতির দশা। কারণ কি, চন্দ্র হচ্ছে কুম্ভতে ছিল, বৃহস্পতির নক্ষত্রে ছিল, এই জন্য আপনারা মূলত এই দশাটা পেয়েছিলেন। তো বৃহস্পতির দশা সর্বোচ্চ 16 বছর পর্যন্ত হতে পারে, কিন্তু সবাই 16 বছর পায় না, এক একজন এক এক রকম পায়। তো সেই ক্ষেত্রে আপনারা এটা এটা আসলে ডিপেন্ড করছে যে আপনি কত বছর এই দশাটা পাবেন। তো তারপরেও আমি মনে করছি যে আপনি আপনার জীবনের যে একটা গুরুত্বপূর্ণ সময়, কৈশোর বা শৈশব, এটি কাটিয়ে ফেলতে পেরেছেন এই বৃহস্পতির দশায়। তো সেক্ষেত্রে বৃহস্পতি জন্ম সময়ে কোথায় ছিল তা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, কারণ এই বৃহস্পতি আপনার প্রাপ্তি যোগের অধিপতি। জন্ম সময়ে বৃহস্পতি প্রাপ্তি যোগের অধিপতি এবং একই সাথে এ হচ্ছে আপনার জন্ম যে তারা আছে সেটির অধিপতি। তো বৃহস্পতির অবস্থান সাপেক্ষে আপনার জীবনটা ওই রকমই হয়েছে। বৃহস্পতির অবস্থান সাপেক্ষে আপনি জীবনে কি পাবেন আর কি পাবেন না সেটি নির্ধারিত হবে। অর্থাৎ অনেকেই জন্ম নেওয়া মাত্রই সম্পদ পেয়ে বসে, অর্থাৎ আপনার নামে সম্পদ বরাদ্দ হয়ে যায়। অর্থাৎ আপনি দেখলেন যে আপনার ফ্যামিলির যে যে অন্য যে সদস্যরা আছেন তাদের কাছ থেকে আপনি কোনো কিছু পাচ্ছেন, গিফট পাচ্ছেন, বা হচ্ছে আপনার নামে সম্পত্তি বরাদ্দ হচ্ছে, এরকম বিষয় চলে আসে এই বৃহস্পতির কারণে। কারণ বৃহস্পতি যে বললাম প্রাপ্তি যোগের অধিপতি, এই কারণে। এরপরেই দেখা যায় যে শনির যে একটা দশা সেটি শুরু হচ্ছে, 19 বছরের দশা, এটি সবাই আপনারা পাবেন। সেই ক্ষেত্রে হিসাব করলে দেখা যায় যে আপনাদের বয়স তখন 19-এর থেকে 35 এর মধ্যেই ঘোরাফেরা করবে। অর্থাৎ আপনার বয়স সর্বোচ্চ 35 হতে পারে, আবার সর্বনিম্ন 19 বছর, এর মধ্যেই আপনি শনির দশাটা পার করে ফেলবেন। তো তাতে দেখা যায় যে কেউ 35 বছরে চলে গেলেন, মানে কি আপনার কর্মজীবনের যে একাডেমিক লাইফ সবকিছু শেষ করে আপনি অলরেডি কর্মে ঢুকে পড়েছেন এই দুটো দশাতে, অর্থাৎ বৃহস্পতি এবং শনি, এর মাধ্যমেই আপনি কর্মজীবনে প্রবেশ করে ফেলেছেন। আর কেউ যারা বৃহস্পতির দশাটা কম পেয়েছিলেন তারা একাডেমিক লাইফটা শেষ করেছেন কিন্তু এখনো কর্মে প্রবেশ করেননি। পরবর্তী দশায় অর্থাৎ বুধের দশায় আপনি কর্মের দিকে যাচ্ছেন। এখন প্রশ্ন হলো, এই শনির দশা এবং বুধের দশা, এই দুই দশার মধ্যে কার বেশি লাভ, এটাই হচ্ছে প্রশ্ন। তো সেক্ষেত্রে আমি বলবো, যারা বৃহস্পতির দশাটা কম সময় পাবে, বৃহস্পতির দশা জীবনে কম সময় পাবেন, ফলে শনির দশায় আপনার একাডেমিক লাইফটা যাবে, এরপরেই আপনি বুধের দশা পাবেন। তো সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার বয়স বুধের দশার সাথে যুক্ত হয়ে কর্মের দিকে নিয়ে যাবে, কর্মযোগ তৈরি হবে। এবং ওই রকম ক্ষেত্রে বুধ আপনার জন্য, যেহেতু শনি হচ্ছে আপনার রাশির অধিপতি, অতএব শনি সাপেক্ষে বুধ অবশ্যই মিত্র গ্রহ। তো দেখা যায় যে পঞ্চমপতি এবং অষ্টমপতি, তো বুধ পঞ্চমপতি তো বটেই। সেক্ষেত্রে আপনি কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো করার সুযোগ পেয়ে গেলেন, অর্থাৎ মেধা খাটানোর সুযোগটা আপনি পেয়ে যান এই ক্ষেত্রে। আর শনিতে যাদের কর্মজীবন হবে এদের প্রথম ঘর এবং দ্বাদশ ঘর, এই দুই ঘরের অধিপতি, যার কারণে এদের মধ্যে ছোটাছুটি, বিভ্রান্তি, উদ্ভ্রান্তি এবং জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, এরকম নানান সমস্যার মধ্য দিয়ে গিয়ে তারপরে কাজ হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরকম মানুষ
দ্বাদশকেই শক্তিশালী মনে করে বসে। দ্বাদশ মানে হচ্ছে বিদেশ ঘর, অর্থাৎ বিদেশে চলে যাবে নাকি বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করবে, এরকম বিষয়ের সাথে সংশ্লিষ্ট হয়ে পড়ে। কেন? কারণ হলো আপনার যে কর্মঘর, এই কর্মঘর হচ্ছে বৃশ্চিক, এবং বৃশ্চিকে দেখা যায় যে সার্ভিসের যে অধিপতি, সার্ভিস, এই হচ্ছে চন্দ্র। চন্দ্র এখানে নিচস্থ হয়, ফলে সার্ভিস ওরিয়েন্টেড যে কাজগুলো, এগুলো যেন আপনার সাথে যেতে চায় না, অর্থাৎ আপনি চাকরি বাকরি যে করবেন এর প্রতি আগ্রহ অনেক ক্ষেত্রে কম, এবং এই চন্দ্র এই চতুর্থে গিয়ে তুঙ্গি হয়, অর্থাৎ কোথাও ইনভেস্ট করা বা বাড়ির প্রতি আগ্রহ বেশি থাকা, বাড়ির প্রতি, বাড়ি করব, গাড়ি করব বা এই সমস্ত প্রতি আগ্রহ, কিন্তু কাজ কাজ করতে চায় না, এটা একটা সমস্যা। এবং রাতারাতি বড় লোক হওয়ার মানসিকতা, অর্থাৎ এখানে এই দশমের অধিপতি হচ্ছে মঙ্গল, যে তুঙ্গি হয় দ্বাদশে, অর্থাৎ আপনি বড় লোক হতে চাইবেন, ধনী হতে চাইবেন রাতারাতি, এবং সেটি অন্যভাবে, ধরুন লটারি বা হচ্ছে বিদেশে গিয়ে বা এমন কোনো কিছু যার মাধ্যমে হঠাৎ করে অতিরিক্ত, মাত্রাতিরিক্ত অর্থ আয় হতে পারে, এবং সেইভাবে আপনি বড় লোক হতে চাইবেন। এই দশমপতি সার্ভিসের ঘরে গিয়ে নিঃস্বস্ত হয় আবার, তার মানে হচ্ছে ষষ্ঠ এবং দশম ঘর বিনিময় করে উভয়ই নিঃস্বস্ত। এটা শুধুমাত্র আপনার ক্ষেত্রে সত্য। আমার এই কথা আপনি বুঝেছেন কিনা? আমি বললাম ষষ্ঠ এবং দশম এই দুই ঘরের অধিপতি ঘর বিনিময় করে উভয়ই নিঃস্বস্ত হয়ে যায়। তাহলে কি আসলো কথা? কথা এটাই আসলো যে আপনি যদি সার্ভিসের সাথে থাকেন তাহলে আপনাকে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হবে, কষ্ট করতে হবে, জীবনের উপর দিয়ে যেন উঠে যাচ্ছে বিষয়টা এরকম হবে, অর্থাৎ আপনাকে অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে, কিন্তু সেই অনুযায়ী আপনি ফল পাচ্ছেন না, অর্থাৎ মাত্রাতিরিক্ত কষ্ট আপনার জন্য, এনভায়রনমেন্ট, কর্মজীবনের এনভায়রনমেন্ট যেমন কষ্টের, এবং সেই ক্ষেত্রে সার্ভিসে আপনি সার্ভিসটা আপনার পছন্দও না, কারণ হচ্ছে সার্ভিস করে আলটিমেটলি ভালো লাগে না, সুখ পান না, আনন্দ পান না, এইরকম বিষয় থাকছে। তাহলে এই এই এর ভালোটা কোথায়? প্রশ্ন আসে, ভালোটা কোথায়? ভালোটার কথাই বলি। দেখুন, আপনার যে রাশির অধিপতি এ তুঙ্গি হয় নবমে, তুঙ্গি হচ্ছে কোথায়? নবমে, তার মানে হচ্ছে বিদেশ। আপনি যদি আপনার বাড়িটা যদি বাইরে করতে পারেন, বাড়ি থেকে দূরে, এই যে আপনার বাড়ি, এখান থেকে যদি দূরে কোথাও করেন, অথবা বিদেশে অর্থাৎ অন্য দেশে যদি যেতে পারেন, তাহলে আপনার ভাগ্যটা সুপ্রসন্ন হবে, এটি বলছে রাশির অধিপতি। আবার এ বলছে যদি আপনি নিজের চেষ্টায় কোনো কিছু করতে যান সেক্ষেত্রেও আপনি ব্যর্থ হবেন, অধিকাংশ ক্ষেত্রে আপনার ব্যর্থতা আপনার জীবনে আসবে, এবং সার্ভিসের ক্ষেত্রেও আপনার জীবনে যথেষ্ট কষ্ট। তার মানে আপনার জীবনটা আসলে কোন কেন্দ্রিক? আপনি নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন। শুধুমাত্র এটা যে বিদেশকে নির্দেশ করে তা না, এটা ধর্ম সংক্রান্ত বিষয়, নলেজ সংক্রান্ত বিষয়, তারপর হচ্ছে পরোপকার, মানুষের ডেভেলপমেন্ট, বা হচ্ছে হিত সাধনকারী কোনো সংস্থা, এইগুলোর সাথে সংশ্লিষ্ট থাকলে, অর্থাৎ সবসময় ভ্রমণের উপর থাকতে হয়, মানব সেবা করে বেড়াতে হয়, বিভিন্ন সংস্থার সাথে যুক্ত থাকা, এর সাথে থাকলে আপনি ভালো করবেন, এটি হচ্ছে আমার কথা। এবং আপনি যদি এমন কোনো কর্মের সাথে থাকেন যেখানে বারবার আপনাকে ট্যুর দিতে হয়, ভ্রমণ করতে হয়, তাহলে আপনি ভালো করবেন। তাহলে আপনি ক্লিয়ার হলেন না? অনেক কথা ক্লিয়ার হলেন যে আসলে আপনার জীবনে, আমি জানি আপনার জীবনে ব্যর্থতার মাত্রা অনেক বেশি। কেন ব্যর্থতার মাত্রা বেশি তা আপনি আসলে এখান থেকে আশা করি বুঝতে পারছেন। দেখুন, এই যে বৃশ্চিকের ঘর, এই বৃশ্চিকের ঘরে চন্দ্র নিঃস্বস্ত হয়ে যাচ্ছে, আবার মঙ্গল এখানে সক্ষেত্রী হলেও এই মঙ্গল সার্ভিসের ঘরে গিয়ে নিঃস্বস্ত হচ্ছে। এই হচ্ছে মূল কারণ যে সার্ভিসে আপনার মন টেকে না, এবং প্রচুর পরিশ্রম করতে হয় আপনাকে। অন্যরা দেখেন অতি অল্প কষ্টেই অর্থ উপার্জন করে, কিন্তু আপনার ক্ষেত্রে জিনিসটা সত্য নয়। এবং আরেকটা বিষয়, আপনার যে রাশির নক্ষত্র অধিপতি এ ওই দ্বাদশে নিঃস্বস্ত হয়, দ্বাদশে, অর্থাৎ জীবনের শুরুর ভাগ, একেবারে জীবনের শুরুর ভাগে দেখবেন যদি আপনি শক্ত সমর্থ না হন, বা হচ্ছে জীবনের শুরুতেই যদি বিদেশে চলে যান বা বাড়ি থেকে দূরে চলে যান, তাহলে আবার হিতে বিপরীত, অর্থাৎ যখন বৃহস্পতির দশা চলছে, মানে জীবনের শুরুতে সর্বোচ্চ 16 বছর পর্যন্ত আপনি দেশের বাইরে যাবেন না, দূরে থাকবেন না, এবং
স্পিরিচুয়াল নলেজ নেওয়ার চেষ্টা করবেন না। এইটা আসবে কখন? যখন আপনি একটু বড় হবেন, একটু একটু বোঝা শিখবেন, একাডেমিক লাইফটা শেষ করেছেন, তখন আপনার এই স্টেপগুলো আমি এতক্ষণ যা বললাম এইগুলো শুরু করতে পারেন। কিন্তু একেবারে শুরুতেই না, অর্থাৎ যখন আপনার দশা অধিপতি বৃহস্পতি তখন না, এটি আমি বলতে চাচ্ছি। এবার এই বৃহস্পতি তুঙ্গি হচ্ছে কোথায়? সার্ভিসে। বৃহস্পতি সার্ভিসে, অর্থাৎ যখন আপনি ছোট থাকবেন, অর্থাৎ আপনি হাই স্কুল পর্যন্ত যদি আমি বৃহস্পতির ইটা ধরি, তো দেখা যাবে যে আপনি যখন 9-এ পড়েন, 10-এ পড়েন বা 8-এ পড়েন, এরকম টাইম পর্যন্ত, মানে আপনি কলেজ লাইফে প্রবেশ করেননি, এসএসসি পর্যন্তই, তখন আপনার বয়স সর্বোচ্চ 15-16 এরকম। এই বয়স পর্যন্ত আপনাকে প্রচুর পরিমাণে ডেডিকেটেড ওয়েতে কাজ করতে হবে, অর্থাৎ পড়াশোনা বা বিদ্যা অর্জন, স্পিরিচুয়াল না, এই বিদ্যা অর্জনের প্রতি আপনাকে রাখতে হবে, অর্থাৎ সেবা ধর্মী মনোভাব, অর্থাৎ যা আদেশ করা হবে আমি তাই করব, এই মনোভাব নিয়ে যারা চলবে তারা লাইফে ভালো করবে। এই 16 বছর পর্যন্তই আপনার টাইম, এর মধ্যে যদি আপনি এটা করে নিতে পারেন, মানে এরপরে আর না, এরপরে তো অন্য দশা চলে আসলে তখন তো আপনি চেঞ্জ হয়ে যাবেন। তো তারপরে যখন শনির দশা আসছে তখন তো আপনার ওই যে আমি বলছিলাম আধ্যাত্মিক জ্ঞান অর্জন শুরু, বৈদেশিক ভাবনা শুরু, মানুষের উপকার করবেন এরকম বিষয়ের সাথে সংশ্লিষ্টতা শুরু, তখন আপনার টোটালি সবকিছু চেঞ্জ, তখন আপনি নিজেকে এক্সপ্লোর করা শুরু করবেন। তখন শনি শনি যেখানে নিঃস্ত হচ্ছে, আমি সেই বিষয়টাকে বাদ রাখবো, অর্থাৎ কোথাও ইনভেস্ট আমি করব না। আমি কি করব? আমি ধর্ম সংক্রান্ত নলেজ অর্জন করব। আমি হচ্ছে হাতের কাজ শেখানো, অনেকে এই কাজ সেই কাজ শেখে এগুলো করে, এরকম না, নলেজ অর্জন করা হচ্ছে আপনার কাজ হবে তখন। কারণ আমি ওই সময়ে নলেজ অর্জন করিনি, এখন আমি নলেজ অর্জন করব। ওই সময়ে আমি ইনফরমেশন অর্জন করেছি, একাডেমিক লাইফের স্কিল অর্জন করেছি, আর এইবার আমি স্পিরিচুয়াল নলেজ অর্জন করা শুরু করব। এই নলেজ কেন দরকার হবে? কারণ এই নলেজের কারণে আমার স্বাস্থ্য রক্ষা পাবে এবং আমার দ্বাদশ এবং নবম সুরক্ষিত থাকবে। দ্বাদশ মানে বোঝাচ্ছে আমার যে মোক্ষ, কারণ মোক্ষ ঘরে এখানে মঙ্গল বৃহস্পতির একটা বিশেষ প্রভাব রয়েছে। আপনার এই কর্মঘরের অধিপতি কিন্তু মঙ্গল, মঙ্গল ওখানে তুঙ্গি হয়, অতএব দ্বাদশের শক্তি আপনার খুব দরকার হবে। তো জীবনে অনেক স্ট্রাগল আপনার জীবনে আসতেই পারে, স্ট্রাগল অনেকের, এই যে যেমন এখন রাশিগতভাবে স্ট্রাগল চলছে, তো সেই স্ট্রাগল পার করার জন্য নলেজ ছাড়া আপনার কোনো গতি নেই। আপনার যে দশম ঘর সেখানে মুড সুইং এর মাত্রা অত্যন্ত বেশি, তো মুড সুইং করে তার জীবন চলে না, তাই না? এবার আমরা যদি দশার দিকে একটু তাকাই, যে শনির পরে আসছে বুধের দশা, কারণ বুধের দশা থাকবে 17 বছর, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে 36+ থেকে 52 মাইনাস, অর্থাৎ 52-এর নিচেই 36-এর বেশি প্লাস, ওই সময়ের মধ্যেই আপনার বুধের মানে যারা আছেন আপনারা বুধের দশার মধ্যেই থাকবেন। তো সেই ক্ষেত্রে দেখা যাবে বুধ অধিপতি হিসাবে আপনার মেধা মননের কারণ হবে, এক্সপ্রেশনের কারণ হবে। তাহলে এতদিন যে আপনি নলেজ অর্জন করেছেন সেটি কিন্তু এক্সপ্রেস করার সময় এসে গিয়েছে, অর্থাৎ আপনি মানুষের করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। দেখুন কুম্ভ যে ঘর, কুম্ভের ঘর কিন্তু কুম্ভ পাত্রকে নির্দেশ করে। কুম্ভ পাত্র, কুম্ভ পাত্রে অনেক কিছু থাকতে পারে এবং আপনি জাস্ট চাইবে সে কেবল ঢেলে দিবেন বা প্রোভাইড করবেন। এটি একটা জিনিস মনে পড়লো, অনেকে মনে করেন যে আমি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে কেন কথা বলি না, আসলে আমি ভিডিও করি হচ্ছে দুইটা ফোনে, এই দিকে একটা ফোন ওই দিকে একটা ফোন, তো একটা সেলফি মোডে থাকে আর একটা হচ্ছে উল্টা থাকে, যার কারণে আমি মূলত যে ভিডিওটা আপলোড দিই এই ভিডিওটার দিকে তাকাই না, পাশেরটার দিকে করি, ফোকাস করি, কারণ হচ্ছে অনেক সময় অ্যাক্সিডেন্টালি মিস হয়ে যেতে পারে ভিডিও, তার কারণে আমি দুইটার একসাথে ভিডিও করে রাখি। এটা হচ্ছে মূল কারণ যে আমি ক্যামেরার দিকে অনেক সময় ফোকাস করি না, ম্যাক্সিমাম ফোকাস সরাসরি করি না আমি। তো যাই হোক, এটা হচ্ছে এর সমাধান ছিল বা ছিল আর কি, প্রবলেমের উত্তর ছিল। তো যাই হোক, আমি যেটি বলছিলাম যে আপনি লাইফের একটা স্টেজে এক একটা স্টেজে এক একভাবে করছেন। এখন যখন বুধের দশা আসছে, তো দেখুন বুধ কি করে, বুধ হচ্ছে অষ্টমে তুঙ্গি হচ্ছে আর দ্বিতীয় নিঃস্ত হচ্ছে, অর্থাৎ তখন আপনি আপনার লাইফ দ্বিতীয় নিঃস্ত হলো, কিন্তু তার মানে আপনার জীবনের মূল মোটিভ কখনোই বুধের দশাই, এই যে যখন মানে শিক্ষা জীবন আপনার নলেজ অর্জনের সময়, কখনোই অর্থ উপার্জন আপনার লাইফের মূল মোটিভ হওয়া উচিত না। যদি আপনি এটা করেন আপনি অবশ্যই বিপদে পড়বেন। আপনার মূল মোটিভ কি হবে? মূল মোটিভ হবে হচ্ছে মানুষ যে বিভিন্ন রকমের বিপদ আপদে পড়ে, আমাদের জীবনের যে রহস্য থাকে, যেমন হচ্ছে
প্রাণ ফিরিয়ে আনা বা মানে রোগ ব্যাধি হচ্ছে তার থেকে মুক্তির উপায়, তারপর বিভিন্ন বিপদ আপদে কিভাবে সচেতনতা অর্জন করা যায়, বিভিন্ন স্পিরিচুয়াল অনেক কিছু থাকে, তারপরে বাস্তবের অনেক নলেজ থাকে যেগুলো আমাদের জানা দরকার। তো ওই নলেজ অর্জন করা হচ্ছে আপনার মূল কাজ, এবং সেই সাথে নিজের ব্রেন ডেভেলপমেন্ট করা, অর্থাৎ বুদ্ধিবৃত্তিক যত কিছু আছে সবকিছু অর্জন করা। সম্পদের দিকে যদি আপনি ফোকাস করেন, অবশ্যই আপনি এই সময় লস করবেন। অর্থাৎ লাইফের মূল টার্গেট সম্পদ না হয়ে ভিন্ন কিছু হওয়া উচিত। এটি হচ্ছে মূল কথা বুধের দশায়। আর যখন কেতুর দশা আসবে, কেতুর পজিশন অনুসারে কেতু ফল দিবে। আর সবশেষে শুক্রের দশা, সবশেষ না মানে এর পরবর্তী দশা শুক্রের দশা। শুক্রেও হচ্ছে সাপেক্ষে আপনার রাশি সাপেক্ষে একটা রাজ্যকারী গ্রহ। অতএব যখন আপনাদের বয়স এই ধরুন 63, 63+, কিন্তু 79 বা 79 মাইনাস, অর্থাৎ এর মধ্যে আপনাদের বয়স থাকবে, তখন আপনারা সাধারণত শুক্রের দশায় থাকবেন, এবং শুক্রের দশা আপনার জীবনের ভালো সময়। অনেকের ক্ষেত্রে যেটি হয়ে থাকে যে জীবনের শেষ বয়সে গিয়ে, এই বয়সে গিয়ে মারা পড়ে যায় অনেকে, কিন্তু আপনাদের ক্ষেত্রে সেটি হচ্ছে না, আপনাদের আয়ু থাকছে। অর্থাৎ এই 63 থেকে 79 বছর বয়সে এই সময় আপনাদের মৃত্যু যোগটা কম থাকছে, বরং এই সময় আপনারা আরো আয়ু পাচ্ছেন। তো আয়ু পাচ্ছেন পরবর্তী দশায়, হয়তো মানে আপনারা 80 বছর পর্যন্ত মিনিমাম বাঁচতে পারছেন। কেন পারছেন? এই যে এতক্ষণ আমি বোঝালাম যে আপনার যে নলেজগুলো দরকার হচ্ছে, ওই নলেজই কিন্তু আপনাকে বাঁচিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনি আপনার আয়ুকে সেভ করার নলেজ রাখেন। তো এবার আপনারা বলেন যে আপনারা যেভাবে জীবন বাঁচলেন, তাতে দেখুন আপনারা একটা দীর্ঘ জীবন পেয়ে গেলেন না? এটাই কিন্তু মূল বিষয়, দীর্ঘ জীবনের মূল বিষয় থাকছে। এখন আপনি হয়তো বলবেন যে ভিডিও থাম্বনেইল হচ্ছে কর্মজীবন নিয়ে, আপনি আমাদের আয়ুর কথা বলছেন। আসলে আমি বেঁচে থাকলেই তো সবকিছু বেঁচে থাকে, তাই না? তো আপনার কর্মঘর হচ্ছে বৃশ্চিকের ঘর। এই ঘরটা হচ্ছে মানে রহস্যময় একটা ঘর, এবং কাল পুরুষের অষ্টম ঘর, যা রহস্যকে ইঙ্গিত করে। তার মানে বোঝায় যে আপনার কর্মটা রহস্যময় জিনিসের সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ আপনি যে নলেজ অর্জন করবেন, সেই নলেজটা সবার কাছে থাকবে না, সবাই সেই জিনিস জানে না। এই নলেজ যদি আপনি না রাখেন, তাহলে আপনার জীবনে স্ট্রাগলের মাত্রা বেশি থাকবে, অবশ্যই বেশি থাকবে। আপনার নক্ষত্র কি? বৃহস্পতির নক্ষত্র। আপনার কর্মঘর অনুসারে কালপুরুষের অষ্টম ঘর, রহস্য থাকবে না। তা আপনার মধ্যে কোনো রহস্যের কোনো রহস্য ভেদ করতে পারেন না আপনি। দেখুন, আপনার কুম্ভের কথা আর একটা বলি। কুম্ভের ঘরটাকে পেঁচার সাথে তুলনা করা হয় থাকে, অর্থাৎ দূরদৃষ্টি সম্পন্ন। অর্থাৎ অন্ধকারে আমরা যা দেখি না, পেঁচা না স্পষ্টভাবেই দেখে, এবং একেবারে সে যখন শিকার করে টেরও পাওয়া যায় না, এত স্মুথ এবং খুবই দূরদর্শী। পেঁচার বিষয়টা কিন্তু খুব ইউনিক। তা দেখলেও ভয় করে, মানে শুভ হিসেবেই দেখা হয় তাকে। তো আমাদের হিন্দু ধর্মে তো অত্যন্ত পজিটিভিটির সাথে দেখা হচ্ছে পেঁচাকে, এবং ধন সম্পত্তি অনেক কিছুর ইঙ্গিত। আমরা অর্থের পিছনে ছুটলে তো অর্থ আমাদের পিছনে ছুটবে না, তাই না? আমি যদি নলেজেবল হই, তো আমার কাছে অর্থ এমনিই আসবে। আপনার জীবনের মূল মোটিভ অবশ্যই নলেজ কেন্দ্রিক হওয়া উচিত। না হলে জীবনে যদি একবার স্ট্রাগল চলে আসে, তাহলে কিন্তু স্ট্রাগল থেকে আপনি পালাতে পারবেন না, স্ট্রাগল চলতেই থাকবে। আপনারা কখনোই কি বলে ট্রেনিং, প্রচেষ্টা, শারীরিক পরিশ্রম এটাকে প্রাধান্য দিয়ে জীবনে এগোবেন না। অর্থাৎ অনেকেই থাকে না যে ঠিক আছে আমি পুলিশে দাঁড়াই বা আর্মি হব, পুলিশ হব, এই টাইপের জীবন কিন্তু আপনার না। আপনি শারীরিক পরিশ্রম যতই করুন না কেন, কিন্তু আপনার শরীর দাঁড়াতে চাইবে না। শরীর কেন দাঁড়াতে চাইবে না? কারণ হচ্ছে আপনার লগ্নপতি একই সাথে কিন্তু দ্বাদশপতি, মনে রাখবেন। লগ্নপতি মানে রাশির অধিপতি যে, সেই কিন্তু দ্বাদশপতি। অতএব একই সাথে আপনার জীবন সবসময় ক্ষয়ের মধ্য দিয়ে যাচ্ছে, মানে আপনি আপনার জীবনকে ক্ষয় করছেন। তো তাহলে সবসময় যদি আপনার কাছে নলেজ না রাখেন, লাইফ সেভিং নলেজ না রাখেন, আপনি বাঁচতে পারবেন না সুস্থভাবে। এই পূর্ব ভাদ্রপদ কুম্ভ রাশি, এই নক্ষত্রের মানুষ আপনারা দেখবেন, এরা হয় খুব সুস্থ থাকে, না হয় খুব অসুস্থ থাকে। রোগ ব্যাধি যেন এদের পিছুই ছাড়ছে না, এরকম অদ্ভুত ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে। আমি আপনাদেরকে বলবো, আপনাদের কর্মক্ষেত্রে আপনারা সবসময় ক্রিয়েটিভ কাজ করার চেষ্টা করবেন, ইনোভেটিভ আইডিয়া। সাধারণত সায়েন্স সংক্রান্ত বিষয় আপনারা ভালো করবেন,
রসায়ন বা যে কোনো কিছু তেজস্ক্রিয় পদার্থ বা যে কোনো কিছু আবিষ্কারক হিসেবে আবিষ্কার করা, এরকম বিষয়ের সাথে সংশ্লিষ্ট আপনাদের জন্য ভালো। এবং আপনাদের মুড সুইং করে অতি দ্রুত। আপনারা ডাক্তার হলে ভালো করবেন, মানে ভালো পেশায় আপনারা ভালো করবেন, অর্থাৎ মূল যে জিনিস জায়গাটা যেখানে হচ্ছে নলেজের সাথে সবকিছু সংশ্লিষ্ট এবং ইউনিক, কোনো কিছু আবিষ্কার করা সহজ কাজ না, অনেক বেশি গবেষণার থাকে। এবং যে ডক্টরের কথা বললাম, সে অন্যের রোগ দেখে তার লাইফ সেভ করার মতো নলেজ সে রাখে। এরকম বিষয় আপনাদের জন্য অনেক বেশি পজিটিভ এবং ভালো, আপনার জন্য ভালো, মানে কর্মক্ষেত্রে আপনার সাথে যায়। তারপরে আপনি চাইলে এমন কাজ করতে পারেন যেখানে হচ্ছে ধর্মগুরু এরকম হতে পারেন আপনি। তো এরকম নানান বিষয় আছে। আপনাকে মনে রাখতে হবে যে আপনার জন্য শারীরিক কসরত করতে হয় এরকম পেশা আপনার জন্য না, এইটা মনে রেখে আপনাকে এগোতে হবে। এবার আপনি আপনার যা সক্ষমতা, আপনি বা যা নলেজ বা যা কিছু অর্জন করেছেন, আপনি এটা দেখবেন। যদি আপনি না পারেন তো ঠিক আছে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম যে থাকলো, যে সন্তান, তাদের ব্যাপারে অন্তত আপনি কেয়ারফুল হবেন। এটি হচ্ছে আমার সর্বশেষ কথা। ভিডিও বড় হয়ে যাচ্ছে, যদি এই ভিডিও যদিও এরকম আলোচনা করলাম, গঠনমূলক না কিন্তু ইনফরমেটিভ। তো যদি ভিডিও ভালো লাগে আপনারা শেয়ার করবেন। ভিডিওর ভিউ যদি 5000 হয় তো আমি আবারও আপনাদের এই নানান বিষয় নিয়ে আবারও ভিডিও দেব। তো আমি ভিডিও আর বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওর বিষয়ে আপনারা আপনাদের নিজস্ব মতামত রাখবেন, কমেন্ট করবেন, এটি হচ্ছে কথা। তো আমি সবশেষে একটা উক্তি বিশ্লেষণ করে শেষ করে দিচ্ছি ভিডিওটা। এখানে 44 নম্বর উক্তি জ্ঞানবাণী বই থেকে বলছে যে মমতায় ক্লান্তি আসে, প্রেমে নয়। মমতা মানে আমিত্ব, মা মমতাময়ী মা। মমতা সবাই দিতে পারে না, যে নিজের সাথে যে মার্চ করে নিতে জানে, আমার করে নিতে জানে, সেই মমতা দিতে পারে। এবং এই মমতা এটা দিতে দিতে এক সময় মানুষ ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু প্রেমে মানুষ ক্লান্ত হয় না, কারণ প্রেম বিস্তৃত সবার জন্য, সেই ক্ষেত্রে এতে ক্লান্তি আসে না। এখানে উক্তিটা ছোট কিন্তু এর আধ্যাত্মিক মিনিং অনেক বড়। মমতা দিতে দিতে ক্লান্ত মানুষ এই জন্য হয়ে পড়ে কারণ সে শুধু নিজের কথা ভাবে। কিন্তু যখন প্রেম আসে তখন প্রেম তো সবার জন্য, সেটা তো একজনের জন্য সীমাবদ্ধ থাকে না এবং তার কোনো বাউন্ডারিও নাই। তার কারণে সেটি সবসময় এক্সপ্লোর করতে চাই। মানুষের জন্মই হয়েছে এক্সপ্লোর করার জন্য, আবদ্ধ করে রাখার জন্য না। তাই বলা হয়েছে মমতায় ক্লান্তি আসে। কেউ যদি আপনাকে জড়িয়ে ধরে রাখে, কতক্ষণ ধরে রাখতে পারবেন? বা যাকে ধরে রাখলো সেই বা কতক্ষণ থাকতে পারবে? তার জন্যই আর কি ওই মমতার বিষয়টা ওরকমই, বন্ধন। আর প্রেম মুক্ত করে দেয়। তো ঠিক আছে, আমি ভিডিও এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো